তারুণ্য সমাবেশ ঘিরে খুলনায় উৎসবের আমেজ। ঢল নেমেছে বিএনপি নেতাকর্মীদের। তরুণ সমাজের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠাই লক্ষ্য। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড। বাকি ৩ আসামির খালাস। মাত্র ১৪ কার্যদিবসে মিলল রায়। অতি অল্প সময়ের মধ্যে আসামি হিটু শেখকে সর্বোচ্চ শাস্তি দেয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। সুন্দরবনে বিজিবির ভাসমান বিওপি উদ্বোধন। ভারতের পুশিন বিষয়ে কঠোর অবস্থানে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চোরাচালান, মানব পাচার, বনজ সম্পদ লুণ্ঠন এবং সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবিকে তাৎক্ষণিক এবং কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিত করতে সহায়তা করবে। মেহেরপুরে আওয়ামী লীগ আমলে ত্রাণের চাল নিয়ে ৯-৬ শিক্ষা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে বরাদ্দ আত্মসাৎ। অভিযোগের তীর তৎকালীন পিআইওর দিকে। মৌলভীবাজারে বন্যায় ভেঙে যাওয়া কমলগঞ্জ আদমপুর সড়ক মেরামত হয়নি ১ বছরেও। ঝুঁকি নিয়ে যাত্রী চালকদের প্রতিদিন চলাচল। দীর্ঘদিন থেকে গাড়ি চালানো যান না, গাড়ির এক্সেল ভাঙে দুর্ঘটনা ঘটে। রোগী নিয়ে যাইতে অনেক কষ্ট হয়। রোগী নিয়ে যাওয়ার পথে আমরা যাইতে পারি না। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আমি জান্নাতুল কুলি আছি সাথে। শিরোনামগুলো দেখছিলেন। খুলনায় চলছে বিএনপির তারুণ্য সমাবেশ। অংশ নিয়েছে খুলনা ও বরিশাল বিভাগের নেতাকর্মীরা। বিকেল ৩টা থেকে নগরীর সার্কিট হাউস মাঠে শুরু হয়েছে মূল অনুষ্ঠান। খুলনা ও বরিশাল বিভাগের যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের সমন্বয়ে সমাবেশ হচ্ছে। দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হন তৃণমূলের নেতাকর্মীরা। তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। এতে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আছেন। কেন্দ্রীয় অনেক নেতা। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই সমাবেশ, জানিয়েছেন আয়োজকরা। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় তার বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। খালাস দেওয়া হয়েছে বাকি ৩ আসামি, বোনের স্বামী, ভাসুর এবং শাশুড়িকে। ছুটির দিন বাদে টানা শুনানি করে ১৪ কার্যদিবসেই শেষ হলো এই মামলার বিচার। রায়ের পর বিশেষ প্রসিকিউটর এহসানুল হক সমাজি বলছেন, দ্রুত রায়ের দ্বিতীয় নজির গড়ল এই মামলাটি। সকাল 8:30টার দিকে আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত 4 আসামিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে মাগুরা সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। সকাল 9:30টার কিছু পর হাজির করা হয় আদালতে। অল্প সময়ের মধ্যেই আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন বিচারক। প্রধান আসামি হিটু শেখকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন আদালত, আর তার পরিবারের 3 সদস্যকে খালাস দেন। রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ। বিজ্ঞ বিচারিক আদালত জনগুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-এর 2 ধারায় দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন। অপরাপর যারা আসামি, পরিবারের যারা সদস্য, তাদেরকে খালাস প্রদান করেছেন। 13 মার্চ আসিয়ার মৃত্যুর 1 মাস পর 13 এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক বিচার। রায় ঘোষণা পর্যন্ত পুরো কার্যক্রম শেষ করতে আদালত সময় নিয়েছেন 14 কার্যদিবস। এই রায়ে আসামি হিটু শেখের সর্বোচ্চ শাস্তি হয়। আমরা রাষ্ট্রপক্ষে খুশি হলেও এই মকদ্দমায় যাদেরকে খালাস দিয়েছেন, আমরা তাদের জন্য পরবর্তীতে রায়ের কপি পাওয়ার পরে পর্যালোচনা করে প্রয়োজনে আমরা উচ্চ আদালতে যাব। রায় ঘোষণার পর সাজা কার্যকর হতে পেরুতে হবে বেশ কিছু আইনি প্রক্রিয়া। নিয়ম হলো যে 7 কার্যদিবসের ভিতরে
মহামান্য হাইকোর্টে লিভ টু আপিল করবেন। যদি উনি আপিল না করেন, রাষ্ট্রীয়ভাবে জেলখানার মাধ্যমে লিভ টু আপিল সাজকার্য বিচার হবে। লিভ টু আপিল অ্যাডমিট হলে সেখানে শুনানি হবে হাইকোর্টে। হাইকোর্টে যে সাজা বহাল রাখে সে আবার মহামান্য সুপ্রিম কোর্টে যেতে পারবে, সুপ্রিম কোর্টে আপিল করবে। সুপ্রিম কোর্ট যদি তার আবেদন খারিজ করে তখন সর্বোচ্চ স্টেজ মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবে। বিচারে আসামিদের বক্তব্য শুনেছেন আদালত। কোনো আইনজীবী তাদের পক্ষে দাঁড়াতে রাজি ছিলেন না, তাই লিগ্যাল এইডের আইনজীবীর মাধ্যমে পরিচালিত হয় আসামি পক্ষের যুক্তিতর্ক। গত 6 মার্চ বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। মুমূর্ষ অবস্থায় নিয়ে আসা হয় ঢাকায়। 13 মার্চ পর্যন্ত মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আসিয়া। রায় হলো, যে রায় শোনার অপেক্ষায় ছিল সারা দেশ। সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি করে অন্যরকম নজির স্থাপন করলেন আদালত। এই সাজা কার্যকরের আগের যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো খুব দ্রুত সময়ের মধ্যে শেষ হবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, মাগুরা। মাত্র 14 কর্মদিবসে শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়কে যুগান্তকারী বলছেন আইনজীবীরা। তবে বাকি 3 আসামিকে খালাস দেয়ায় রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। খালাসপ্রাপ্তদের অপরাধ চাপা পড়ে গেল কিনা এই নিয়ে সন্দেহ প্রকাশ করছেন কেউ কেউ। আইনজীবীরা বলছেন এই রায় মিডিয়া ট্রায়াল নয়, ন্যায় বিচারের দৃষ্টান্ত। অভাবের সংসারে আনন্দ বা আপ্যায়নের উপলক্ষ হতে পারত বোনের শ্বশুর বাড়ি। ছোট্ট কোনো উপহার মন ভরাতে পারত আসিয়ার। কিন্তু ক্ষণজন্মা শিশুটির ভাগ্যে আনন্দের জায়গায় লেখা হয়েছিল চরম নিষ্ঠুরতার গল্প। সেই ঘটনার পেরিয়েছে 2 মাস। দেশের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সময়ে দেয়া রায়ে ফাঁসি দেওয়া হয়েছে প্রধান আসামি বোনের শ্বশুর হিটু শেখকে। আর খালাস পেয়েছে বোনের শাশুড়ি, স্বামী ও দেবর। এর রায়কে যুগান্তকারী আখ্যা দিচ্ছেন আইনজীবীরা। বলছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি তাদের খালাস দেয় প্রমাণ করে এটি ন্যায় বিচার। এটি হয়েছে দৃষ্টান্ত এই দেশের জন্য, এই জাতির জন্য, এই উপমহাদেশের জন্য। এটি থেকে আমাদের সকলকে শিক্ষা নিতে হবে। এটি শুধুমাত্র বিচার হয়ে একজনকে ফাঁসি দিয়েছে এই জন্য বলছি না, আমি এই জন্য বলছি একজনের যেরকম সাজাও হয়েছে একই সাথে 3 জনের খালাসও হয়েছে। আমি খালাসটাকেও সেলিব্রেট করছি। তবে খালাস পাওয়াদের অপরাধ চাপা পড়ে গেল কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কেউ কেউ। আসিয়ার বোনজামাই সজীব শেখ ও তার ভাই রাতুল শেখকে খুন ও জখমের ভয়ভীতি প্রদর্শন এবং বোনের শাশুড়ি জাহেদা বেগমকে তথ্য গোপনের দায়ে অভিযুক্ত করা হয়েছিল। তবে তাদের বিরুদ্ধে প্রমাণিত হয়নি অভিযোগ। এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে এবং বিচারে প্রধান আসামির ফাঁসি হয়েছে। পাশাপাশি যাদেরকে খালাস দিয়েছে সেটিও একটি ভাবনার বিষয়। তাদের যদি সম্পৃক্ততা থাকে, তারা যদি অ্যাবেট করে থাকে, তাদের খালাস দেওয়া নিয়েও ভাবতে হবে। শুধু এ মামলা নয়, এ ধরনের অসংখ্য মামলা বিচারের জন্য বছরের পর বছর আদালতের দ্বারে দ্বারে ঘুরছে। সেসব মামলারও দ্রুত বিচার দাবি করেন আইনজীবীরা। একটা মামলা শুধুমাত্র জনগণের নজরে এসেছে দেখেই বিশেষভাবে এটাকে ট্রায়াল করে আপনারা 12 কার্যদিবসে যদি রায় ঘোষণা করতে পারেন তাহলে বাকি নাগরিকদেরও অধিকার আছে যে সঠিক সময়ে তারা বিচার পাবে। এর আগে 2020 সালে মোংলায় 7 বছর বয়সী এক শিশু ধর্ষণের ঘটনায় অভিযোগ গঠনের 7 কর্মদিবসের মধ্যে রায় ঘোষিত হয়। ওই বছরের অক্টোবরে বন্দরনগরীতে ওই শিশুকে বিস্কুটের প্রলোভন দিয়ে ডেকে নিয়ে ধর্ষণ ও নির্যাতন করে তারই প্রতিবেশী 53 বছরের আব্দুল মান্নান সর্দার। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। হত্যা ও হত্যা চেষ্টার আরও 2 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভিকে। সিদ্ধিরগঞ্জ থানার দায়েরকৃত মামলা দুটি হল রিকশা চালক তুহিন হত্যা এবং হকার দুলাল হত্যা। সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরীর আদালতে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আইভিকে গ্রেফতার দেখানো হয়। এর আগে গত 9 মে সিদ্ধিরগঞ্জের মিনারুল ইসলাম হত্যা মামলায় দেওভোগের বাসা থেকে সাবেক সিটি মেয়রকে গ্রেফতার করে পুলিশ। বর্তমান কাশিমপুরে কারাগারে আছেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ভারতের পুশিনের বিষয়ে কঠোর অবস্থানে সরকার, তবে এসব উস্কানিমূলক নয় বলে মনে করেন তিনি। সকালে সুন্দরবনে বিজিবির ভাসমান বিওপি উদ্বোধন শেষে এসব কথা বলেন উপদেষ্টা। এ সময় পুশিন প্রতিরোধে সীমান্ত এলাকার জনসাধারণকে সহযোগিতার আহ্বান জানান বিজিবি মহাপরিচালক। সুন্দরবন থেকে আরও জানাচ্ছেন রিয়াজ রায়হান, ছবি তুলেছেন জিহাদ ইসলাম।
বিস্তীর্ণ জলরাশির উপর বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন। সুন্দরবনে বাংলাদেশের সঙ্গে ভারতের ৭৯ কিলোমিটার সীমান্ত রয়েছে, যা মোট জলসীমান্তের প্রায় অর্ধেক। এই বনের উপর নির্ভরশীল যেমন লাখো মানুষ, তেমনি দৌরাত্ম আছে মানব পাচার, চোরা কারবারি, দস্যু সহ নানামুখী অপরাধীদের। এসব দুষ্ট চক্রের নিয়ন্ত্রণে সুন্দরবনে বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী বয়সিং খালে স্থাপন করা হয়েছে বিজিবির ৩য় ভাসমান বিওপি। শনিবার সকালে এর উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। উদ্বোধন শেষে উপদেষ্টা বলেন, দেশের জলসীমায় অপরাধ নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা রাখবে এই ভাসমান বিওপি। সুন্দরবনে বিস্তীর্ণ জলাভূমি ও নদীঘেরা সীমান্ত এলাকাগুলোতে স্থলপথে নিয়মিত টহল ও নিরাপত্তা বজায় রাখা কঠিন। এই ভাসমান বিওপি চোরাচালান, মানব পাচার, বনজ সম্পদ লুণ্ঠন এবং সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবিকে তাৎক্ষণিক এবং কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিত করতে সহায়তা করবে। সুন্দরবন সহ বিভিন্ন সীমান্তে ভারতীয় পুশিনের বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিজিবি মহাপরিচালক। বলেন, পুশিন প্রতিরোধে সজাগ আছে সরকার। বাংলাদেশেও অবৈধ ভারতীয় একেবারে নাই আমি বলবো না, বাট আমি আপনাদের অনুরোধ করব, যদি থাকে আপনারা আমাকে একটু জানান। তাদের আমরা এইভাবে পুষবো কেন, আমরা যে প্রপার চ্যানেল আছে ওইভাবে পাঠাবো, যেহেতু এইভাবে অবৈধভাবে পাঠানোটা কিন্তু আইনত সিদ্ধ নয়। নিয়ম বহির্ভূতভাবে কাজ হচ্ছে, এটা আমি আগেও বলেছি। তো আমরা চাই এটা যদি বাংলাদেশি নাগরিক হয়, সেটা যেন একটা নিয়ম মাফিকভাবে আমরা হস্তান্তর গ্রহণের মাধ্যমে আমরা নিতে পারি। সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও লেখা হয়েছে, আপনি শুনেছেন। তো আমরাও সার্বিকভাবে এই চেষ্টা করে যাচ্ছি। এ নিয়ে একটি স্থল সহ রিভার অ্যান্ড বর্ডার গার্ড কোম্পানির অধীনে বিওপির সংখ্যা দাঁড়ালো ৪। সুন্দরবনের অপরাধ প্রবণ চ্যানেলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই বয়সিং চ্যানেল। আরবিজির বাকি যে বিওপিগুলো রয়েছে সেগুলোর একটি থেকে আরেকটি দূরত্ব ৩০ থেকে ৪০ কিলোমিটার। মূলত এই দূরত্ব কমানো আর চোরা কারবারিদের দূরত্ব রোধেই আরবিজির ৩য় এই ভাসমান বিওপিটি স্থাপন করা হয়েছে। ভবিষ্যতে আরবিজির যে কোম্পানিটি রয়েছে সেটিকে পূর্ণাঙ্গ ব্যাচেলনে রূপান্তর করার পর এই চ্যানেলে অপরাধীদের দূরত্ব আরও কমে আসবে বলে মনে করছেন কর্মকর্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, সুন্দরবন। নিখোঁজের ২০ দিন পর রাজশাহী তানোরের শিব নদী থেকে এক যুবকের বস্তাবন্দি গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে নদীর পাড়ে কচুরিপানার মাঝে এই মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। পরে নিশ্চিত হয় মরদেহটি চিত্তরঞ্জন পাল নামের এক যুবকের। তার বাড়ি নদীর পাশেই। গেল ২৭ এপ্রিল ভোরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পুলিশের প্রাথমিক ধারণা এটি হত্যাকাণ্ড, আর এই ঘটনায় নিহতের বাবা একটি হত্যা মামলা দায়ের করেছেন। তদন্তের পরই আসল রহস্য জানা যাবে, এমনটা বলছে পুলিশ। সংবাদ সংগ্রহের সময় গাজীপুরের কাপাসিয়ায় যমুনা টেলিভিশনের ক্যামেরা সহযোগী সহ ১২ সাংবাদিক হামলার শিকার হয়েছে। লুট করা হয়েছে ক্যামেরা এবং ল্যাপটপ। দুপুরে চেরাগালির মোড় এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা গণমাধ্যম কর্মীরা জানিয়েছে, একটি মতবিনিময় সভার আয়োজন করেছিল কাপাসিয়া উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। সভা শেষে ২০ থেকে ২৫টি মোটরসাইকেলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নানের নামে স্লোগান দিতে একদল কর্মী সমর্থক ভাঙচুর চালায়। ফুটেজ সংগ্রহের সময় বেধড়ক মারধর করা হয় যমুনা টিভির ক্যামেরার সহযোগী রকি হোসেনকে। আহত করা হয় আরও কয়েক সাংবাদিক সহ স্থানীয়। মেহেরপুরের মুজিবনগরে আওয়ামী লীগ আমলে গত অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচি বরাদ্দ চাল নিয়ে ৯/৬ অভিযোগ উঠেছে। স্কুল, মাদ্রাসা, ধর্মীয় উপাসনালয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কিছু টাকা দিয়ে আত্মসাৎ করা হয়েছে বরাদ্দের বড় অংশ। অভিযোগের তীর তৎকালীন পিআইওর বিরুদ্ধে, আর এই নিয়ে তদন্ত চলছে। মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান আমিমিয়া হাফিজিয়া মাদ্রাসা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় গত বছরের জুনে এই শিক্ষা প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়া হয় ৫ টন চাল। বরাদ্দের খাদ্যশস্য উত্তোলন করা হলেও মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে কোনো সহায়তাই পায়নি তারা। আর দরখাস্তও করেনি মাদ্রাসার পক্ষ থেকে। তাও দিয়েছে, অবশ্য অবৈধ তুলে দিয়েছে, যেহেতু আমাদের নাম ভাঙি তুলে দিয়েছে, এরামই তো হয়েছে। বরাদ্দ তালিকায় যে ইউপি সদস্যের নাম আছে তারও দাবি তিনিও কিছুই জানতেন না। দুষলেন তৎকালীন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে। ওই পিআই অফিসার মাশরুফ আলম আমার ওই টিআর কাবিকার কাগজে সই করতে যাই, ওর ভিতরে ওই কাগজে সই করে নিচ্ছে। আমাকে সে ১ টাকাও দেয়নি এই প্রতিষ্ঠানের নামে। আমি পরে এটা জানতে পারি।
একই উপজেলার কেদারগঞ্জ বাজার এলাকার দারুল উলুম মাদানিয়া কওমি মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ের নামে 2023 সালে বরাদ্দ আসে 5 টন চাল। তবে মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি তাদের দেয়া হয় মাত্র 42,500 টাকা। বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষও বলছে তারা পেয়েছেন 40,000 টাকা, যদিও বরাদ্দ ছিল 5 মেট্রিক টন চাল। 2023-24 অর্থবছরে উপজেলার আরও কয়েকটি প্রতিষ্ঠানের বরাদ্দেরও বড় অংশ আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের দাবি পিআইও অফিসে ডেকে তাদের টাকা দেয়া হয়েছে। সরকারি কি বরাদ্দ এসেছে জানানো হয়নি সেটিও। আমাদেরকে বলছে যে উপজেলা থেকে টাকা দেওয়া হবে, সেই হিসাবে গিয়েছি। যাওয়ার পরে আমাদেরকে 42,500 টাকা দিয়েছে। 5 টনের জায়গায় যদি আমাকে 4 টনও দিত তবু তো আমার স্কুলের অনেক কাজ হতো, কিন্তু আমাকে তো দেওয়া হয়নি, আমি জানিনি সম্পর্কে। আমার হাতে 40,000 টাকা দিয়েছে, আমি কোনো কাগজে সই করিনি। স্থানীয় আরেক জনপ্রতিনিধিও বরাদ্দ 9/6 জন্য দায়ী করলেন তৎকালীন পিআইও মাশরুবা আলমকেই। আমাকেও যখন ডেকে দিলেন তখন একটা কাগজে লিখে দিচ্ছেন, এবং আমি পরবর্তীতে যখন জিজ্ঞাসা করি এদের যে তোমাদের কত কি দিল, বলো আমাদের 40,000 টাকা করে দিচ্ছে। চাউল টাউল এগুলো বিষয় নিয়ে কোনো রকম ওখানে কোনো আলোচনাও হয়নি, কিছুই না। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন তৎকালীন পিআইও। তাদেরকে তো ওইভাবেই সবকিছু দিয়ে দেওয়া হয়েছে, ওইভাবে তাদের কাছ থেকে মাছ টাউল নেওয়া হয়েছে, ওইভাবে সবকিছু করা আছে, তো না করার কোনো সুযোগ নাই। তারা যদি ভুল করে থাকে বা কিছু যদি থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে পায়নি, এখন তাদের মধ্যে যদি কন্দল থাকে সেটা তারা আমরা বলতে পারছি। জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক বলছেন তাদের কাছ থেকে বরাদ্দের সব চালই উত্তোলন করা হয়েছে। ওসিএল বা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবার মিলায়ে দেখে যে ওনার ওই স্বাক্ষর আর ওনার কাছে যে কাগজটা পাইছে ডিওটা প্রথম কপি, সেটা ঠিক আছে কিনা। ঠিক থাকার পর চাল উত্তোলন করে বা গম উত্তোলন করে ওই পিআইসি নিয়ে যায়। এ বিষয়ে ইওনোর কাছে লিখিত অভিযোগও দিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। চলছে তদন্ত। মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন যে নির্দেশিকা রয়েছে, একই সাথে যে সরকারি নীতিমালাগুলো রয়েছে সেগুলোর ভিত্তিতে আমরা তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অভিযুক্ত পিআইও বর্তমানে বগুড়ার কাহালু উপজেলায় কর্মরত রয়েছেন। জাহিদ হাসান, যমুনা নিউজ। খুলনায় বিএনপির তারুণ্য সমাবেশে আছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। যাব তার কাছে। প্রবীর, সমাবেশ ঘিরে উচ্ছ্বাস তো চলছে, প্রধান অতিথি কখন বক্তব্য রাখবেন জানাবেন? শুরু হওয়ার কথা ছিল হয়েছে, এবং ইতিমধ্যে স্থানীয় এবং তারা কিন্তু দিয়েছে। আমরা যদি দেখাই যে বড় মাঠ কিন্তু কানায় কানায় হয়েছে, জেলা এবং বরিশাল বিভাগের 6 জেলা নেতা কর্মীদের মুখরিত কিন্তু আজকের এই যে ময়দানটি রয়েছে সেই ময়দানটি সার্কিট হাউস ময়দানটি, এবং যতদূর পর্যন্ত চোখ যায় তত দূর পর্যন্ত কিন্তু নেতাকর্মীদের মুখরিত। সেই সমাবেশে তারা হাজির হয়েছে এবং ইতিমধ্যে মঞ্চে নেতৃবৃন্দ বক্তব্য দেওয়া শুরু করেছে। মঞ্চে প্রধান অতিথি যিনি তিনি উপস্থিত হয়েছে জাতীয় স্থায়ী কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ। এই মুহূর্তে তিনি এখন বক্তব্য দিচ্ছেন। সাধারণ এই অনুষ্ঠানে সভাপতিত্ব করতেন ছাত্র সভাপতি আব্দুল মোন্না। দেখতে পাচ্ছি অসংখ্য মানুষের সমাগম। আমরা আপনাকে সরাসরি শুনবার চেষ্টা করছিলাম, কিন্তু সঠিকভাবে শুনতে পাচ্ছিলাম না। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দীর্ঘদিন ধরে নেই মেরামত, তারপরেও গেল বছরের বন্যায় বেহাল মৌলভীবাজারের কমলগঞ্জ আদমপুর সড়ক। জায়গায় জায়গায় খানাখন্দে ভরপুর এই সড়কে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করেন যাত্রী চালকরা। ক্ষতির মুখে কমিউনিটি বেসড ট্যুরিজম এবং স্থানীয় কৃষকরাও।
ভাঙাচোরা রাস্তার পাশে সাইনবোর্ড, ধীরে গাড়ি চালানোর এই আবেদন মৌলভীবাজার শ্রীপুর গ্রামের বাসিন্দা মুত্তালিব বক্তের। বছর দেড়েক আগে এই সড়কেই ঝরেছে সহোদরের প্রাণ। আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়, তাই এই সতর্কবার্তা। যে রাস্তার কারণে আমার মামু একজন মারা গেছেন শ্রীপুর সামনে, আমরা ইসলামপুর বাড়ি। আর আমিও এই রাস্তার কারণে অ্যাক্সিডেন্ট করিয়া 3 মাস আসলাম বিছনাথ। কমলগঞ্জ আদমপুর সড়ক আগে থেকেই ছিল বেহাল। এর উপর গেল বছরের বন্যায় একদম লন্ডভন্ড অবস্থা। জায়গায় জায়গায় বড় বড় গর্ত, উঠে গেছে ইটের সুরকি, বিটুমিন। অথচ সড়কটি আদমপুর ও ইসলামপুরের লক্ষাধিক মানুষের সদর, শ্রীমঙ্গল ও কুলাউড়া যাওয়ার অন্যতম মাধ্যম। ভোগান্তির পাশাপাশি দুর্ঘটনায় পড়তে হয় তাদের। দীর্ঘদিন থেকে গাড়ি চালানো যান না, গাড়ির এক্সেল ভাঙে, দুর্ঘটনা ঘটে। রুগী নিয়ে যাইতে অনেক কষ্ট হয়, রুগী নিয়ে যাওয়ার পথে আমরা যাইতে পারি না। অনেক মানুষ মারা গেছে সিএনজি অ্যাক্সিডেন্ট করিয়া, স্কেল ভাঙ্গিয়া রিয়া। কমিউনিটি বেসড ট্যুরিজম আর জেলার অন্যতম কৃষি হাব হিসেবে পরিচিত এই এলাকা, জীর্ণ এই রাস্তার কারণে ক্ষতির মুখে প্রান্তিক কৃষক ও পর্যটন সংশ্লিষ্টরাও। তবু যেন সড়ক সংস্কারে নেই তেমন গরজ। মালামাল মনে করো দাম বেশি লাগে, আমাদের অতিরিক্ত খরচ দিতে হয়, তাহলে গিয়ে জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়। বর্ষার সিজনে এই রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। আমরা মনে করি দ্রুত এই রাস্তার সংস্কার করে মানুষজনের সুবিধা লাঘব করা প্রয়োজন। এই রাস্তাটি মেরামতে উদ্যোগের কথা জানালেও তেমন কোনো আশার বাণী শোনাতে পারলেন না এই কর্মকর্তাও। পুরো রাস্তা মেরামতের জন্য আমরা এস্টিমেট তৈরি করছি এবং ঢাকাতে হেডকোয়ার্টারে আমাদের প্রেরণ করা হয়েছে। যদি অনুমোদন পেলে আমরা খুব দ্রুত এটা মেরামত কাজ করে দেব। কমলগঞ্জ আদমপুর সড়কটির দৈর্ঘ্য 8.5 কিলোমিটার। সড়ক সংস্কারের প্রস্তাবনায় প্রতি কিলোমিটার ব্যয় ধরা হয়েছে 1 কোটি টাকা করে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। সিরাজগঞ্জে অসময়ে দেখা দিয়েছে নদী ভাঙন। 2 সপ্তাহেই ভেঙেছে নদীর পশ্চিম পাড়ের 3 কিলোমিটার অংশ। ক্ষতিগ্রস্ত ভাঙন রোধে নির্মিত বাঁধ, আর এই নিয়ে আতঙ্কে রয়েছে নদী পাড়ের মানুষ। নদীগর্ভে বিলীন বিঘার পর বিঘা ফসলি জমি। জিও ব্যাগ বা সিসি ব্লক দিয়েও আটকানো যাচ্ছে না নদীর রুদ্ররূপ। সিরাজগঞ্জের যমুনা নদী হঠাৎই এমন অশান্ত রূপে হাজির। 2 সপ্তাহ ধরে তলিয়ে যাচ্ছে সদর উপজেলার ভাটপিয়ারি সহ আশেপাশের গ্রামের ফসলি জমি, রাস্তাঘাট ও গাছপালা। নদী ভাঙন পৌঁছে গেছে পশ্চিম পাড়ের মানুষের ঘরের খুব কাছ পর্যন্ত। স্থানীয়রা বলছেন, নদীর পূর্ব দিকে চর জেগে ওঠায় স্রোত আঘাত হানছে পশ্চিম পাড়ে। এপারের প্রায় 3 কিলোমিটার অংশ জুড়ে ভাঙছে যমুনা। বিভিন্ন উপায়ে এখান থেকে এই বালুগুলো উঠে নেওয়ার কারণে আমাদের এই বড় ধরনের এই ক্ষতিটা হচ্ছে। ভাটপিয়ারি হাই স্কুল, ভাটপিয়ারি মডেল প্রাইমারি স্কুল, এই যে এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আর মাত্র 20 গজ দূরে আমাদের কবরস্থান এবং পোস্ট অফিস, এই যাবতীয় প্রতিষ্ঠানগুলো একের পর এক ভেঙে এখন যেখানে দাঁড়িয়েছে সেটাও এখন বিলীন হয়ে যাবে। এখন বাইঙ্গা সর্বশান্তি, আর কোথায় যাবো না, যার মতো আর জায়গা নাই বাবু। স্থানীয়দের দাবি, অসময়ের এই নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিম তীর রক্ষার্থে নির্মিত 4 কিলোমিটার দীর্ঘ বাঁধ। এতে ভাঙন আতঙ্কে নদী পাড়ের মানুষ। বাদ দিয়েছিল, হ্যাঁ বাদ কি জানি ওই যে দেখাইছে মানুষের বালু কাইছে শেষ করে দিচ্ছে। একটা গোয়েন বাদ দিলে এবার আমার করে এই এলাকার জমি জমাগুলো উঠে যাবো। এখন 2-4 জনের যায় 1/2 ডিসিমাল থেকে 1 ডিসিমাল থেকে তারা ফসল করে খেতে পারবো। একটা বাদ দিলে আমাদের এখানে লক্ষ লক্ষ জমি উঠে যাবো, আমরা কৃষক সব আবাদ বসত করে খেতে পারবো। ভাঙন রোধে এরই মধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। প্রতি সপ্তাহেই এই জায়গাতে আমরা সার্ভে করতেছি, নদীর মর্ফোলজিক্যাল পরিবর্তনটা কতটুকু করতেছে, আর আমাদের প্রোটেক্টিভ পর্যায়ে কোনো ক্ষতি হচ্ছে কিনা এটা করতেছি। এবং 1-2টা জায়গায় হিট করছে এবং একটা জায়গায় একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা সেটার সঙ্গে সঙ্গে এগুলো আমরা বস্তা দিয়ে এবং জিও টিউব দিয়ে এগুলো আমরা মেরামত করতেছি। 2020 সালে 464 কোটি টাকা ব্যয়ে ভাটপিয়ারি সংগ্রাবাড়ি শুভগাছা বাঁধ নির্মাণ করা হয়। ভাঙন অব্যাহত থাকলে আসছে বর্ষা মৌসুমে হুমকির মুখে পড়বে আরও বেশ কয়েকটি গ্রাম। রাকিব সরকার, যমুনা নিউজ। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। টাঙ্গাইলের মধুপুরে গরিবের ডাক্তার হিসেবে পরিচিত অ্যান্ড্রিক বেকারের হাসপাতালে চিকিৎসা সামগ্রী বিতরণ করছে র্যাব। দুপুরে র্যাব 14 উদ্যোগে
চিকিৎসা সামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। এ সময় র্যাব 14 অধিনায়ক বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি জনসেবায় অবদান রাখতেই এই উদ্যোগ। টানা 32 বছর টাঙ্গাইলের মধুপুরে দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেন নিউজিল্যান্ডের অধিবাসী ডাক্তার অ্যান্ড্রিক বেকার এবং গ্রামবাসীর কাছে তিনি পরিচিত পান ডাক্তার ভাই হিসেবে। আর তার মৃত্যুর পর মার্কিন চিকিৎসক দম্পতি জেসিন এবং ম্যারিন্ডা হাসপাতালটি দেখাশোনা করছেন। চিকিৎসা সামগ্রী পেয়ে র্যাবকে ধন্যবাদ জানান মার্কিন এই দম্পতি। দেশের বিভিন্ন স্থানে 5 দফা দাবিতে মানববন্ধন করেছে মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও কর্মচারীরা। হবিগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা দাবি করেন 5 মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না তারা, এতে পরিবার নিয়ে মানবেতর দিন কাটছে শিক্ষক কর্মচারীদের। ঈদের আগেই বকেয়া বেতন ভাতা পরিশোধ সহ 5 দফা দাবি জানানো হয়েছে। একই দাবিতে বরগুনায় মানববন্ধন হয়েছে, এতে অংশ নেন শতাধিক শিক্ষক কর্মকর্তা কর্মচারী। এ সময় নিজেদের প্রতি বৈষম্যের অভিযোগ করেন তারা। গণশিক্ষা প্রকল্প রাজস্ব খাতে অন্তর্ভুক্ত সহ 5 দফা দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা। বাগেরহাট, লালমনিরহাট, রংপুর, ময়মনসিংহ সহ সিরাজগঞ্জের বিভিন্ন স্থানেও 5 দফা দাবিতে মানববন্ধন হয়েছে। এতে অংশ নেন মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক কর্মচারীরা। বকেয়া পরিশোধ সহ বেতন ভাতা বাড়ানোর দাবি জানান তারা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মঙ্গলবাড়িয়া গ্রামে 2 শতাধিক লিচু বাগান। গ্রামের যেদিকে তাকানো যায় সেদিকেই মিলছে সারি সারি গাছ। ক্যালেন্ডারে জ্যেষ্ঠর আসর কয়েকদিন আগে থেকেই ফল পাকতে শুরু করেছে, আর ভিড় করছেন ক্রেতারাও। মধুমাসের রসালো ফলের মধ্যে সবচেয়ে কম সময়ে বাজারে থাকে লিচু, তাই বরাবরই এর চাহিদা থাকে তুঙ্গে। মিষ্টি ও সুস্বাদের কারণে বিভিন্ন জেলার লিচুর সুখ্যাতি রয়েছে। এর মধ্যে অন্যতম কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়া গ্রাম। 2 শতাধিক বাগান আছে এখানে। প্রতিটি বাড়ির আঙিনা, পুকুর পাড়, এমনকি রাস্তার দুপাশ জুড়ে শত শত লিচু গাছ। লিচু চাষিদের দাবি, প্রায় 200 বছর আগে চীন থেকে এই জাতের লিচুর চারা গাছ আনা হয়েছিল। তবে এখন এটি মঙ্গলবাড়ির লিচু নামে পরিচিতি পেয়েছে। আমার বর্তমান গাছ আছে 105টা। আর আমাদের লেচু মনে করি যে ঈদের যে একটা আনন্দ হয়, আমাদের এই আনন্দটা লাগে। মঙ্গলবাড়িয়া, কুমারপুর, নারায়ণদি 3টা এলাকা মিলে লিচুটা হয়। আনাচে কানাচে সব জায়গাতেই লিচুর চারা থেকে নিয়ে বড় গাছ সবারই ছোট বড় গাছ রয়েছে। ছোট বীজের বড় আকৃতির এই লিচুর ফলন ভালো। মে মাসের প্রথম সপ্তাহে শুরু হয়ে যায় বাগান থেকে লিচু সংগ্রহ। প্রতি লিচু বিক্রি হচ্ছে সর্বোচ্চ 800 টাকা দরে। মঙ্গলবাড়িয়া লিচু অনেক সুস্বাদু, কিশোরগঞ্জের বিখ্যাত লিচু, সারা বাংলাদেশে এর সুনাম। আমরা ফ্যামিলি নিয়ে প্রতি বছর আসি মঙ্গলবাড়ি, ঐতিহাসিক মঙ্গলবাড়ি লিচুর জন্য। কিছু লিচু কিনা হয়েছে, আমার কিছু বন্ধু বান্ধব, কিছু প্রবাসী বাইরে আছে, ওনাদের জন্য। কৃষি বিভাগ জানিয়েছে, বাণিজ্যিক ভিত্তিতে চাষ হওয়া এসব লিচু রপ্তানি হচ্ছে দেশের বাইরেও। এবার 10 থেকে 11 কোটি টাকার লিচু বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মঙ্গলবাড়িয়া গ্রামের নামটি হয়েছে মঙ্গলবাড়িয়া লিচুর মাধ্যমে। এই মঙ্গলবাড়িয়া, নারায়ণদি, কুমারপুর এই গ্রামগুলোতে প্রায় শতবর্ষী অসংখ্য লিচু গাছের দেখা মেলে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যেই আমাদের লিচুগুলো মোটামুটি পরিপক্ক হবে এবং আমাদের যারা ভোক্তা আছেন, যারা ক্রেতা আছেন, তারা কিনতে পারবেন। মঙ্গলবাড়িয়া গ্রাম ছাড়াও কুমারপুর ও নারায়ণদি গ্রামের 3000-এর বেশি পরিবার লিচু চাষের সাথে জড়িত। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লিচু কেন্দ্রিক কর্মসংস্থান গড়ে উঠেছে এ অঞ্চলে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।